গল্প পবিত্র সম্পর্ক। লেখায় সুমাইয়া ইসলাম জান্নাতি। ব্যস্ত কোলাহলপূর্ণ শহর ঢাকা, যানজট নামক শব্দটা সেখানে বসবাসরত প্রায় মানুষের কাছে অতি পরিচিত একটা শব্দ। শ্বাসরুদ্ধকর মুহূর্ত। কলেজ শেষে মাহেরা ও তার বান্ধবী নিতু বাসায় ফিরছিল রিকশায় করে। নিত্যদিনের মতো আজও রাস্তায় জ্যাম ছিল অনেক। তাই তারা অপেক্ষা করছিল কখন সামনের গাড়িগুলো আগাবে, তারপর তাদের ছোট্ট রিকশাটাও আগাবে। সাথে রয়েছে বাড়ি ফেরার তারা। দুজনে বসে প্লাস্টিকের পাখা দিয়ে বাতাস করছে গায়ে এবং নিচু স্বরে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। হঠাৎ নিতুর চোখ যায় অপ্রত্যাশিত কিছুর প্রতি, যা দেখে সে স্তম্ভিত হয়ে সেদিকে ক্ষণকাল মুহূর্ত দৃষ্টি তাক করে রাখে। চোখ তার সরছেই না। বান্ধবী অদ্ভুত দৃষ্টিতে কোনো কিছু অবলোকন করছে। তাই মাহেরাও কৌতূহল মেটাতে সেদিকেই নিজের দৃষ্টি বুলাই। সেও স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেদিকে। দুই মানবীর মুখে কোন কথা নেই, তারা এক ধ্যানে সেদিকেই তাকিয়ে আছে। নিতু বোধ ফিরে পেতেই মাহেরাকে উদ্দেশ্য করে বলল, মাহেরা, রিনি এখানে কি করছে ওই ছেলের সাথে? আজ কলেজেও আসলো না, তার নাকি শরীর অসুস্থ। কিন্তু এই অচেনা ছেলের সাথে কি করছে মেয়ে? দেখে তো দিব্যি সুস্থ সবল মনে হচ্ছে। তাহলে আমাদের মিথ্যা বলার কারণ কি? তুই শুধু রিনিকেই খেয়াল করলি, পাশের ছেলেটাকে দেখেছিস কি? ওই ছেলে তো আমার হবু বর, যার সাথে দুদিন আগে আমার বিয়ে ঠিক হয়েছে। হোয়াটসঅ্যাপে তোকে পিক দিলাম দেখছনি? কিন্তু রিনির সাথে ওই ছেলে কি করছে? ওহ, দেখেছিস? কিচ্ছু খেয়াল থাকে না ইদানিং। রাতে দেখেছিলাম কিন্তু চেহারা অতটা মনে নেই। যাই হোক, তোর হবু বরের নামটা যেন কি ছিল? জাবেদ। হ্যাঁ তাই না মাহেরা? জাবেদ নাম ছিল। আমি ছবিতে এক পলক দেখেছিলাম। তোকে তো সব বললামই। তাদের বাড়ির লোকেরা দেখতে এসেছিল, কিন্তু ছেলে ব্যস্ত থাকায় আসতে পারেননি। আমাকে ছবি দেখানো হয়েছিল। রিনির সাথে জাবেদ হাসানের কি সম্পর্ক নিত? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। গতকাল যখন রিনিকে ছবিটা পাঠালাম তখনও তো কিছু বলল না। চেনা জানা সম্পর্কে? মাহেরা, আমিও নিজেও বুঝছি না। এক কাজ করে রিনিকে ফোন দিতে পারি, দেখি তিনি কি বলেন। হ্যালো রিনি, কোথায় আছিস তুই? কি করছিস? আমি অসুস্থ নিতু, তোকে বললাম না তখন। বাড়িতে নিজের রুমে বিছানায় শুয়ে আছি রে। আচ্ছা, তাহলে বিশ্রাম কর, রাখছি। কল কেটে দিতেই মাহেরা বলল, দেখেছিস নিতু আমাদের কিভাবে বোকা বানালে চালাক ও মহিলা। নিতু, ছবি তুলে রাখো ওদের দুজনের। আমি বাড়িতে গিয়ে সবাইকে দেখাবো কোন চরিত্রহীন ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে ঠিক করে রেখেছে। কেঁদেই ফেললো বেচারি। কাঁদবে নাই বা কেন? দুদিন পূর্বে যে ছেলের সাথে বিয়ে ঠিক হলো, সেই ছেলেও নিজের প্রাণপ্রিয় বান্ধবীর নিকট হতে এহেন অপ্রত্যাশিত কর্মকাণ্ড সে আশা করেনি। কষ্ট পাওয়ারই কথা। বান্ধবীর কথায় সম্মতি জানিয়ে ফতফত কয়েকটা ছবি তুলে রাখলো নিতু। এই ছবি এখন মাহেরার জীবনে বিরাট ভূমিকা পালন করতে পারে। সামনে থেকে গাড়িগুলো চলতে শুরু করাই তাদের আরোহণকৃত রিকশাটা চলতে শুরু করেছে নির্দিষ্ট গতিতে। এদিকে নিতু ব্যস্ত মাহেরাকে সামলাতে। সে নিজের শকট এমন ঘটনায়। এখন বাড়িতে গিয়ে এ ব্যাপারে সবাইকে জানালে সবকিছু বিস্তারিত জানা যাবে ইনশাআল্লাহ। তাই সে নিজের জানার জন্য আগ্রহী। নিতু, মাহেরা, রিনি বেস্ট ফ্রেন্ড বলা যায়। সেই ক্লাস 7 থেকে একসাথে পড়াশোনা করছে। আস্তে আস্তে বেশ ভালো বান্ধবী হয়ে গিয়েছে তারা। নিতু, মাহেরা বোরকা, নিকাব পরিধান করে কলেজে আসলেও রিনি শুধু হিজাব পরে আসে বিভিন্ন পোশাকের সাথে। এবার তারা এসএসসি দ্বিতীয় বর্ষে পড়ছে। নিতু ও মাহেরার বাড়ির পাশাপাশি হলেও রিনির বাড়িটা মাহেরাদের বাড়ি থেকে বিপরীত দিকে অবস্থিত। এজন্য রিনির বাড়িতে তেমন যাতায়াত হয় না তাদের। প্রয়োজনে রিনিই বেশি আসে। বাড়িতে গিয়ে প্রথমে পায়ের জুতা খুলে একটা একের দিকে ছুঁড়ে ফেলেছে। জুতার রেখে না রেখে কাঁধের ব্যাগটা সোফার দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু কোথায় গিয়ে পড়েছে তা খেয়াল করার সময় কোথায় মাহেরার। সে রেগে লুচির মতো ফুলছে শুধু। তারপর রুমে গিয়ে কোনোরকম বোরকা, মেকআপ খুলে দ্রুত পায়ে রওনা করেছে কিচেনে। কেননা তার আম্মাকে সেখানেই পাওয়া যাবে এখন। হাতে রয়েছে ফোন, যেখানে বন্দী রয়েছে দুজন মানব মানবীর মধুর আলাপন দৃশ্য।
আম্মা, আম্মা শুনছো কি হয়েছে? তোমাকে আমি এখন এমন একটা কিছু দেখাবো, তুমি শকট হয়ে যাবা দেখি। আবার লের মতো নারীকে সুন্দর করে আস্তে রাখলেও তো পারিস। সুন্দর করে আম্মা ডাকলে কি মুখে ফোসকা পড়ে মা জননী? কি দেখাবি দেখা? দেখি কি শকট হওয়ার মতো দৃশ্য। মায়ের কথা শেষ হতেই তার মুখের সম্মুখে তুলে ধরল রেনি ও তাদের ঠিক করা হবু মেয়ে জামাইয়ের অপ্রত্যাশিত দৃশ্য। চোখের ভুল ভেবে রুজিনা হক আবার দেখলে ভালো করে আসলেই সে যা দেখছে তা সঠিক কিনা। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলেন, আসল কাহিনী কি? মাহেরা তার মাকে সব খুলে বলল। তারা কি দেখেছি সাথে রিনি যে মিথ্যা অজুহাত দেখিয়ে এত কলেজে না গিয়ে ওই ছেলের সাথে দেখা করতে গিয়েছে, সেটাও মাকে বলতে ভুলল না সে। জীবন পুতুল খেলা নয়। সে কোন গল্প বা সিনেমার ন্যাকামিতে ভরপুর কোন নায়িকা নয়। তাই তো বুদ্ধিমানের মতো ছবি তুলে নিয়ে এসেছে এবং মাকেও এ বিষয়ে অবগত করল। এখন তার সচেতন মা বাকিটা কাজ সম্পন্ন করতে পারবে। মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন রুজিনা হক। মেয়ে তার এত দ্রুত বিয়ে করতে চায়নি, তারাই এক প্রকার ধরে বেঁধে রাজি করিয়েছে এই বিয়েতে। আমার ভালো আম্মুটা কষ্ট পেও না শোনা। আল্লাহর কাছে লাখ শুকরিয়া, তিনি এ বিষয়ে আমাদের আগেই অবগত করেছেন। তুমি কিন্তু একদমই মন খারাপ করবে না শোনা। তোমার আব্বু আসুক অফিস থেকে, তারপর দেখবে তাদের সুপুত্রের এমন করার কারণ কি। তুমি এখন যাও, গায়ের ঘাম শুকিয়ে গোসল দিবা, তারপর নামাজ শেষে খেতে আসবা। আজ মা মেয়ে একসাথে খাবো, ঠিক আছে? মাহেরা মা আমার, তুমি নাবেব গাল, এসব তুচ্ছ বিষয় নিয়ে ভেঙে পড়লে চলবে শোনা। যাও এবার ফ্রেশ হতে যাও। মাহেরার মায়ের কথায় খারাপ লাগাটা যেন কর্পূরের মতো উড়ে গেল। মায়েরা সন্তানের মানসিক শান্তি। মাকে পাশে পেলে আর কিছু চায় না। মাকে বন্ধু হিসেবে পেলে এবং মায়ের সাথে সবকিছু শেয়ার করতে পারলে জীবনের বহু জটিলতা সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। মায়ের চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে সন্তানের নিকট? মহান আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার মানবজাতির জন্য তাদের জননী। মাহেরা মায়ের কথায় সম্মতি জানিয়ে মুখিয়ে এসে চলল রুমের দিকে। এখন মায়ের কথাগুলো অবশ্যই পূর্ণ করতে হবে। মাহেরার বাবা আসরের কিছুক্ষণ পরেই বাড়িতে পৌঁছায়। আসরের নামাজটা তিনি অফিসের মসজিদ থেকেই পড়েন, কেননা বাড়িতে এসে নামাজ পড়তে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে। মাহেরার বাবা মুজিবুর রহমান অফিস থেকে ফেরার পূর্বে ঘটে গিয়েছে আরেক অদ্ভুত ঘটনা। পাত্রপক্ষের বাড়ি থেকে ফোন এসেছে, পাত্র অর্থাৎ জাবেদ হাসান দেখা করতে চায় পাত্রীর সাথে। বাড়িতে এসে তাদের ঝামেলা বাড়াতে চায় না, তাই রেস্টুরেন্টে দেখা করতে চাইছে। তারা রাজি থাকলে পরের দিন জাবেদ গিয়ে নিয়ে আসবে বাড়ি থেকে মাহেরাকে। তাদের নিজস্ব গাড়ি রয়েছে। বড়লোক বলে কথা। রুজিনা হক কি উত্তর দিবেন ভেবে পাচ্ছিলেন না। অবশেষে অনেক ভেবে বললেন, মেয়ের বাবা বাড়িতে আসলে আপনাদের এ বিষয়ে জানাবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, ছেলের ব্যাপারে একটু হলেও অবগত হলেন তিনি। কিন্তু ছেলে কেন দেখা করতে চাইবে? তিনি ভেবেছেন স্বামী আসলে তার সাথে আলোচনা করবেন। তারপর তিনি সম্মতি দিলে মাহেরার সাথে তাদের 15 বছরের ছেলে মিনহাজকে পাঠাবে। নিতুকে বেশ ভালো জানেন, তিনি তাকে পাঠাবেন। মাহেরার সাথে ওরা দুজন যাবে। শুধু একটা ছবির উপর নির্ভর করে তো বাকি সিদ্ধান্ত নেওয়া যায় না। কাল দেখা করে আসলে আরো বোঝা যাবে। তাদেরকে আমাদের বাড়িতে আসতে বলো। রেস্টুরেন্টে গিয়ে কেন দেখা করতে হবে? আমার মেয়েকে আমি রেস্টুরেন্টে গিয়ে পাত্রের সাথে দেখা করতে দিতে চাইছি না। স্ত্রীকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন মজিদুর রহমান। বিকালে অফিস থেকে ফেরার পরে রুজিনা হক মজিদুর রহমানকে পূর্ব ঘটিত বিষয়ে জানালেন। তিনিও বেশ উত্তেজিত হয়েছিল, রেগে গিয়েছিল। পরে তিনি শান্ত করেন তাকে। পাত্রের সাথে রেস্টুরেন্টে গিয়ে দেখা করার বিষয়ে বলতেই উক্ত কথাগুলো বললেন মজিদুর রহমান। তুমি বলে দাও যা বলার। আমি তো বলেছিলাম বাড়িতে আসতে। তারা নাকি ঝামেলা বাড়াতে চায় না, তাই রেস্টুরেন্টে গিয়ে দেখা করতে চাই। এখন এমনটা প্রায়শই হচ্ছে। এখন কি হচ্ছে না হচ্ছে সেটা আমি দেখতে চাইছি না। ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার ইচ্ছে নেই বললেই চলে। তাদেরকে বলেছিলাম তুমি আসলে জানাবো। তাহলে তুমি ফোন করে তোমার সিদ্ধান্ত জানাও। আচ্ছা, কল দাও বলছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওপাশ থেকেও উত্তর আসলো, ওয়ালাইকুম সালাম।
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সাহেব। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছিলাম, জাবেদকে আমার বাড়িতে আসতে বলেন। সে তো এখানে আসেনি। সবার সাথে দেখাও হয়ে গেল, সাথে মাহেরার সাথে আলাপচারিতারও হয়ে গেল। আপনি মন্দ বলেননি, কিন্তু কোথাও যাওয়ার মতো সময় সুযোগ তার হয়ে উঠছে না। এখন অফিস থেকে ছুটিও পাবে না। তাই চাইছিল অফিস থেকে ফেরার সময় মাহেরা মায়ের সাথে একটু দেখা করতে। এবার আপনি কি বলেন এ বিষয়ে? মজিদুল সাহেব একটু দমে গেলেন। আমতা আমতা করে বললেন, আচ্ছা মাহেরা যাবে, সাথে ওর ভাই যাবে আর বান্ধবীকে নিয়ে যাবে সাথে। মেয়েকে একা কোথাও পাঠায় না। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই সাহেব। রাখছি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আম্মা তাদের বলে দাও আমি তার গাড়িতে চড়ে যাব না। রিকশাতে আমরা তিনজন দিব্যি চলে যেতে পারবো। ওই ছেলের সাথে মোটেও দেখা করার ইচ্ছে নেই। আমি সময় নষ্ট ছাড়া কিছুই নয়। থাক, এত উত্তেজিত হতে হবে না। তোমার শরীরে রাগের অস্তিত্বই বেশি লক্ষ্য করা যায়। হুটহাট রাগ ভালো না। রাগ কমিয়ে শান্ত ও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হয়, তবেই সেটা আমাদের জন্য উত্তম হয়। কিন্তু তুমি তো করবে না। বাপের মতো বদমেজাজি একটা। দুপুরে খাওয়ার ঘন্টা খানিক পরেই জাবেদের বলা রেস্টুরেন্টে তার বলার সময় অনুযায়ী রওনা করে তারা। পথিমধ্যে মাহেরা তার ভাই মিনহাজকে বলে দিয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত সব রেকর্ডিং করবি, পারলে ভিডিও করতে পারিস। তুই কি আমার আপা? এত কুটিল বুদ্ধি মাথায় আসে কিভাবে? অবাক কণ্ঠস্বরে বোনকে বলল মিনহাজ। কেন, তোর কি আমাকে বোকা মনে হয়? এই কথা কেন বলছিস? উচিত আমাকে ধন্যবাদ জানানো, বুঝেছিস? চুপচাপ নম্র ভদ্রতার স্বভাবের মাহেরার এত বুদ্ধি দেখে তো মনে হয় দুনিয়ার বলদ তুই। চুপ থাক, ভাই না শত্রু। চল যাই। চলে এসেছি। আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছিল জাবেদ হাসান। মাহেরা সহ সবার পরিচয় পর্ব শেষে নির্দিষ্ট আসনে বসে পড়ল। জাবেদ প্রথমে মুখ খুলল। মিস মাহেরা, আপনাকে কিভাবে কথাগুলো বলবো জানা নেই, তবুও বলতেই হবে আজ। প্লিজ কথাগুলো শুনবেন ধৈর্য নিয়ে। আমি প্রায় 2 বছর ধরে একটা মেয়েকে ভালোবাসি, খুব ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এমনটা নয় যে আপনাকে অপছন্দ, কিন্তু আপনিও খুব ভালো। আমার মা বাবার খুব পছন্দ হয়েছিল আপনাকে, কিন্তু আমি খুবই দুঃখিত। ওকেও আসতে বলেছি, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। মনোযোগী শ্রোতার ন্যায় কথাগুলো শুনল। কিছু বলবে তার পূর্বেই আগমন ঘটল জাবেদ হাসানের প্রেমিকা ওরফে রিনির। মাহেরা নিতু ওরা প্রথম থেকেই আন্দাজ করেছিল রিনি হবে, কিন্তু ভাবনা এভাবে সত্যি হবে কে জানতো। মিনহাজ আর নিতু পাশের টেবিলে বসে কফি পান করছে, নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে, কিন্তু তাদের এবং মিনহাজের ক্যামেরার দৃষ্টি আপাতত জাবেদের দিকে। রিনি এসেই জাবেদের পাশে বসে পড়ল। জাবেদ পরিচয় করিয়ে দিল মাহেরা ও অচেনা মানুষের ন্যায় কুশল বিনিময় করল, সাথে রিনিও। বড়ই অবাক করা বিষয় ছিল মাহেরাদের নিকট। জাবেদ পুনরায় মাহেরাকে উদ্দেশ্য করে বলল, ওকেই আমি ভালোবাসি। ও আমাকে খুব ভালোবাসে। প্লিজ আমার কথাগুলো খারাপভাবে নেবেন না। আপনার কথাগুলো কিভাবে নিব সেটা আমার বিষয়। আপনি আমাকে ডেকে এসব কথা কেন বলছেন? আপনার পছন্দ আছে অন্য কোথাও বাড়িতে কেন জানাননি? আমাকে এভাবে ডেকে এনে অপমান করার মানে কি? দেখুন মিস মাহেরা, আপনাকে অপমান করার কোন উদ্দেশ্যে ইচ্ছা কোনোটাই ছিল না। ভুল বুঝবেন না। আপনি একটু সাহায্য করেন। আপনি বিয়েটা ভেঙে দেন। বিয়ে তো আপনাকে এমনিতেই করব না। বিয়ে ভেঙে যাবে এভাবেই। আপনি একজন প্রাপ্তবয়স্ক ছেলে হয়ে পরিবারের কাছে নিজের পছন্দের কথা বলতে পারলেন না। হাস্যকর কাহিনী। যাই হোক, এখানে আমাদের আর কোন প্রয়োজন নেই, আমরা এখন যেতে পারি? আমার কোন কথায় খারাপ লাগলে খুবই দুঃখিত। এই চল তোরা। বুঝলে যাবে, ছোট লোক বলে কথা। এত বড় লোক দেখে লোভ সামলাতে পারেনি। ইস, দুঃখ হচ্ছে। বিয়েটা হলো না, বেচারি। নিতু উত্তেজিত কণ্ঠে জাবেদ রিনির উদ্দেশ্যে বলে উঠল। জাবেদ হাসান কিছু বলতে চাই।
আপনার জানা উচিত, আপনার প্রেমিকাটি আমাদের প্রাণপ্রিয় বান্ধবী ছিল কালকে পর্যন্ত। ক্লাস 7 থেকে এই পর্যন্ত একসাথে পড়ছি। সময়ের সাথে সাথে বন্ধুত্বের গভীরতাও বেড়েছে। কালকের আগের দিনে আমাকে আর রিনিকে মাহেরা আপনার ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। রিনি যেহেতু আপনাকে পছন্দ, তাহলে এ ব্যাপারে আগেই অবগত করতে পারত। তাছাড়া কাল মিথ্যা অসুস্থতার বাহানা দিয়ে আপনার সাথে দেখা করতে এসেছিল, সেটা দেখেছি। আপনার সাথে তার এত বছরের সম্পর্ক, অথচ একটাবার আমাদের জানানোর প্রয়োজন মনে করেনি। সেটা বাদ দিলাম, আপনার মতো ছেলেকে মাহেরা কখনো বিয়ে করবে না। রিনি কেন এভাবে মাহেরাকে অপমান করলো? ওর সাহস হয় কি করে? ওকে আমরা কিছু বলেছি? ছোট লোক তো ও। নুন আনতে পান্তা ফুরাই আবার বড় কথা। তোর মতো মেয়ের সাথে কখনো কোনোদিন কথা বলা তো দূর, তোর জঘন্য চেহারাটা দেখতে চাই না। মিনহাজ, মাহেরা চল, এখানে আসাটাই আমাদের চরম ভুল হয়েছে। তোর কি ক্ষতি করেছি জানি না। তোর পছন্দের ছেলেকে কখনো বিয়ে করতাম না। আমি তো এখন বিয়েটাও করতে চাইনি। আব্বু আম্মুর জন্য বাধ্য হয়ে রাজি হয়েছিলাম। জাবেদ সাহেব আমার পূর্ব পরিচিত কেউ নন। তুই পছন্দ করিস বললেই পারতিস। কারো পছন্দের জিনিস নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। এভাবে আমাকে আর আমার পরিবারকে অপমান করে কি শান্তি পেয়েছিস জানি না। কোন দোষ না করেও এভাবে হেনস্থা হতে হলো আজ। এত বছরের বন্ধুত্বের পুরস্কার পেলাম এভাবে। জাবেদ সাহেব, আসছি। ভুল ত্রুটি কিছু বলে থাকলে মাফ করবেন। চল তোরা। খুঁটিহীন শুভ্র নীলাভ অন্তরিক্ষে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহেরা। হয়তো আরশের প্রভুর নিকট মনে জমানো অব্যক্ত কথা একান্তে ব্যক্ত করছে। জীবন নামক ক্ষণস্থায়ী সময়ের খাতা হতে ফুরিয়ে গেছে আরো 2টি দিন। 2টা দিন মাহেরার জীবনে ঘটে গিয়েছে অনেক কিছু। হয়তো সারা জীবন গেঁথে থাকবে স্মৃতির পাতায়। স্মৃতিচারণ সময়ে কিছু তিক্ত অনুভূতি হিসাবে ধরা দিবে। সেদিন রেস্টুরেন্ট থেকে আসার পরে সবাই রুজিনা হক এবং মজিদুর রহমানকে অবগত করেন সম্পূর্ণ ঘটে যাওয়া বিষয়ে। অবশ্যই রেগে যাওয়ার কথা এহেন নিচু কর্মকাণ্ডে। বুদ্ধিমান দম্পতি মাহেরার পিতামাতা। তারা খবর দিয়েছেন জাবেদের বাড়িতে আসতে বলে দিয়েছেন। তারাও উপস্থিত হয়েছিল। তারপর রেস্টুরেন্টে ঘটে যাওয়া ক্যামেরায় ধারণকৃত পুরো দৃশ্য তাদের দেখানো হয়। তারা খুবই লজ্জিত হয়, বারবার ক্ষমা চেয়েছে মাহেরা ও তার পরিবারের নিকট। প্রতিবেশীদের মধ্যে কিছু কুরুচিপূর্ণ মহিলা থাকে, যারা দায়িত্বের সাথে অন্যের বাড়ির খবরাখবর নেটওয়ার্কের ন্যায় সবখানে ছড়িয়ে দিতে পটু। যেহেতু মাহেরার বিয়ে অনেকটা ঠিক হয়ে গিয়েছিল, তাই আশেপাশের ফ্ল্যাটের প্রতিবেশী ও নিকটবর্তী আত্মীয় স্বজন জানত। অনেক রকম কথা শুনতে হয়েছে তাদের। কেন বিয়ে ভেঙে গেল? ছেলের বাড়ি থেকে বিয়ে ভেঙে দিল নাকি তোমরা দিলে না? মাহেরার কোন সমস্যা আছে কি, নাকি কোথাও প্রেম করে তোমার মেয়ে? নানা কথার সম্মুখীন হতে হয়েছে কোন দোষ না করেও। এমনটাও বিজলিপিতে থাকে। তাই মাহেরা খুব কম বাসা থেকে বাইরে যায়। এই 2 দিন ঘরবন্দি ছিল বলা যায়। মেয়েকে বুঝিয়েছেন রুজিনা হক। জীবনে কখন কি পরিস্থিতি আসবে পূর্বে থেকে ধারণা করা সম্ভব হয় না। মাহেরা, এই নির্জন বিকালে ছাদে কি করছিস? কথাগুলো পিছন থেকে বলতে বলতে মাহেরা পাশে এসে দাঁড়াল নিতু। নিতু প্রায় সময় মাহেরার সাথে থাকে এখন। সে নিজেও খুব কষ্ট পেয়েছে প্রিয় বান্ধবীর এহেন অপমানে, তাও আরেক বান্ধবী নামক শত্রুর জন্য। মনে ক্ষণে ক্ষণে ক্ষোভ জমা হচ্ছে রিনির জন্য নিতুর। আকাশ দেখছি, কি সুন্দর আকাশ, মন ভরে যায় দেখলেই। আমার আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর আর নিখুঁত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আল্লাহর প্রতিটা সৃষ্টি অনেক সুন্দর, তুলনাহীন। আমাদের উচিত আল্লাহর প্রতিটি নিয়ামত ভোগ করার সময় শুকরিয়া আদায় করা। এতে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং নিয়ামত বাড়িয়ে দেন, আর সেই নিয়ামতের রহমত ও বরকতপূর্ণ থাকে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর দয়ার কোন শেষ নেই। তিনি অসীম দয়ালু, যার সাথে মহাবিশ্বের কোন কিছুরই তুলনা হয় না। আমাদের সবসময় উচিত আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল আদেশ নিষেধ মেনে চলা। ইসলামের মধ্যেই রয়েছে সমগ্র মানবজাতির কল্যাণ। আল্লাহর গুণের, রহমতের, বরকতের প্রশংসা 1000 বছর ধরে করলে শেষ হবে না।
এক রহমানুর রহিম পেয়েছি আমরা। হ্যাঁ সেটাই। এত ভরসা করিস আল্লাহকে, তাহলে ওই সামান্য বিষয় নিয়ে এখনো কেন এভাবে অপোজিট হয়ে আছিস? অন্যায় ওরা করেছে, তুই না। শাস্তি তো ওদের আল্লাহ দিবেন, এখন উচিত আল্লাহকে ভরসা এবং ধৈর্য ধারণ করা। দোয়া করিস নিতু আমার জন্য। কথায় আছে না, ধৈর্যের প্রথম অংশ মাকাল ফলের ন্যায় তিক্ত হলেও শেষের অংশ মধু চেয়েও মিষ্টি। হয়তো আমার জীবনে ধৈর্যের প্রথম অংশ চলছে, তাই এত তিক্ততা। আন্টি তোকে ডাকতে পাঠিয়েছিল আমাকে, আর আমি কিনা তোকে ডাকতে এসে গল্পে মজে গেলাম। এতক্ষণে বোধহয় আলুর চপ বেগুনি সব ঠান্ডা হয়ে গেছে। মাহেরা, তাড়াতাড়ি চল, এখন না গেলে স্বাদ পাওয়া যাবে না। আমার প্রিয় বেগুনি। মিকি আহাজারি করে কথাগুলো বলল নিতু। নিতুর কথা শুনে মিষ্টি হেসে মাহেরাও বলল, শুধু কি তোর একা প্রিয়? আমারও তো কত প্রিয়। চল এবার যাওয়া যাক। মাগরিবের নামাজ শেষে মাহেরা গুটি গুটি পায়ে আম্মার রুমে গেল। উদ্দেশ্যে মায়ের সাথে গল্প করা। এই একটা মানুষ যার সাথে কথা বললে অন্যরকম প্রশান্তি পাওয়া যায়, যা দুনিয়ার অন্য কারো কাছে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম আম্মা, কি করছো? আজ গল্প করব তোমার সাথে। এখন আবার বলবে না পড়তে বসতে। আজকে চিল করব, নো পড়া নামক প্যারা, ঠিক আছে? মেয়ের কথায় হেসে ফেলল রুজিনা হক। বরাবরই মেয়ের সাথে তার সম্পর্ক আলহামদুলিল্লাহ ভালো। দ্বিধা ছাড়াই যে কোনো কথা মামিয়ে শেয়ার করতে পারে তারা। এটাও আল্লাহর তরফ থেকে এক বিশেষ নেয়ামত। অতঃপর তিনিও কোমলতার সহিত বললেন, ওয়ালাইকুম আসসালাম। কেন নয় আম্মাজান, অবশ্যই আজ আমরা মামিয়ে গল্প করব। ঠিক আছে, আজ না হয় পড়া থেকে অবসর নিলে। আব্বু কোথায় গেছে আম্মা? মিনহাজা তো রুমে নেই, কোথায় গেছে? আমি নামাজে ছিলাম তাই খেয়াল করিনি। তুমি জানো তারা কোথায়? তারা মাগরিবের নামাজ আদায় করে এক জায়গায় যাবে, তারপর বাড়িতে আসবে ইনশাআল্লাহ। আর প্রশ্ন করো না, তোমার জন্য বাকিটা সারপ্রাইজ থাক। আচ্ছা, জিজ্ঞেস করলাম না, অপেক্ষায় রইলাম তোমাদের সারপ্রাইজের জন্য। মাহেরা আম্মু, তুমি কি এখনো ওসব নিয়ে আপসেট? শোন, তোমাকে কিছু কথা বলি। আমাদের ভাগ্যে যা লেখা আছে সেটাই আমাদের সাথে হবে, তবে কখনো দোয়া আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এজন্য সবসময়ই আমাদের উচিত আল্লাহর কাছে স্বচ্ছ মনে দোয়া করা। আল্লাহ অসীম ক্ষমাশীল ও দয়ালু। তিনি বান্দার দোয়া কবুল না করে ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন। হয়তো কখনো দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য। আলহামদুলিল্লাহ। জীবনে বহু তিক্ততা আসবে, সবসময়ই যে মধুর হবে জীবন এমনটা নয়। আমাদের নবী এবং ইসলামের মহিয়াসী নারীগণের জীবনী গ্রন্থ পড়ে দেখলে বুঝবা, জীবন অত সহজ সুন্দর নয়। জীবনে কষ্ট আসবেই, তাই ভেঙে পড়লে চলবে না। সর্বাস্থায় আল্লাহকে স্মরণে করবা। যে কোনো সিদ্ধান্ত নিতে আল্লাহর সাহায্য চাইবা। আমাদের সকলের অভিভাবক হিসেবে মহান আল্লাহ যথেষ্ট, আলহামদুলিল্লাহ। জি আম্মু, আমি সবসময় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তুমি শুধু দোয়া করিও। রিনি আমার জন্য কখনোই উত্তম ছিল না, তাই তো আজ আমার বিরুদ্ধে এমন জঘন্য কাজ করতে পারলো। এজন্যই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে উত্তম বন্ধু নির্বাচন করা উচিত। আম্মা, তোমাকে একটা কথা বলি? অবশ্যই মা। বলো নির্ভয়, বল, তোমার আম্মাকে। মাহেরা মনে কিছুটা সাহস জুগিয়ে বলতে চাইল, কেননা আজকে সে তার মাকে ভিন্ন রকম কিছু কথা বলবে, যা ইতিপূর্বে কখনো বলেনি। তবুও আজ তাকে বলতেই হবে। রিন্দিনী কণ্ঠে আম্মাকে উদ্দেশ্য করে বলল, আম্মা, আমাকে প্লিজ খারাপ ভাববে না। আগেই মাফ চেয়ে নিচ্ছি। আম্মা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি চাইছি এসএসসি পরীক্ষা দিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে, অবশ্যই সরকারিগুলোই। আম্মা, এখন বিয়ে করলে আমার পড়াশোনা ঠিকমতো হবে না। তাছাড়া পরীক্ষার পর ভর্তি পরীক্ষার জন্য একরকম যুদ্ধ করতে হয়। সব মিলিয়ে বিয়ের পরে আমার দ্বারা এতটা কষ্ট করা সম্ভব হতো না। সব পরিবার সাপোর্টিভ হয় না। বিয়ের সময় তাদের মুখে মধু ঝরলেও পরবর্তীতে দেখা যায় তাদের তিক্ততা কতটুকু।
এরপরে তোমরা যে সিদ্ধান্ত নিবা, আমি ইনশাআল্লাহ বিনা বাক্যে মেনে নিব। তোমার কথা অবশ্যই মানব সোনা। বিয়ে তুমি করবে, সংসার তুমি করবে। সেক্ষেত্রে তোমার সিদ্ধান্ত সর্বাধিক প্রাধান্য দিতে হবে। আমি এবং তোমার বাবা আগের মতো ভুল কাজ কখনোই করবো না ইনশাআল্লাহ। তবে তোমাকে কথা দিতে হবে, বর্তমানে প্রেম নামক ফালতু, হারাম সম্পর্কে কিছুতেই জড়াতে পারবা না। নিজের নফসকে লাগাম দিতে হবে শক্ত হাতে। তুমি আমাদের দায়িত্ব। তোমাকে সৎ অবস্থায় তোমার স্বামীর নিকট আমাদের পাঠানো বড় দায়িত্ব। তুমি তোমার অর্ধাঙ্গীর অর্ধাঙ্গিনী, তার আমানত, তার খেয়াল তো কিছুতেই করা যাবে না। আমাদের পূর্ণ বিশ্বাস আছে তোমার প্রতি। আম্মা, তুমি নিশ্চিত থাকতে পারো, আমি আল্লাহকে ভরসা করি। তিনি আমাকে উত্তম পথ দেখাবেন। দোয়া করিও, এই ভয়ঙ্কর আবেগের বয়সে আমি যেন পরিপূর্ণ দিন মেনে চলতে পারি ইনশাআল্লাহ। কোন ফিতনায় জড়াতে না পারি। হায় রে হৃদয়, তোমার সঞ্চয় দিনান্তে নিঃসন্দেহে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয়। নাই 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 যে সময়। রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের এই সীমাবদ্ধ অবসরে দুর্লভ সময়ে যে অংশটুকু পাওয়া যায় তার সদ্ব্যবহারের মাধ্যমেই জীবন সার্থক এবং সুখময় হয়ে ওঠে। কাজেই জীবনের সংক্ষিপ্ত সীমায়তনের মধ্যে যে পরম মূল্যবান সময় আমরা হাতে পাই, তা যদি অবহেলা করি, যদি অলসতার জন্য সেই দুর্লভ সময় কাটিয়ে দিই, তাহলে তা হবে সময়ের নির্বোধ অপচয় মাত্র। সেই অপচয়ের পরিণাম আমাদের জীবনে একদিন মর্মান্তিক দুঃখ আর অনুশোচনা নিয়ে আসবে। তখন বুক ফাটা আর্তনাদ কিংবা এক সমুদ্র অশ্রুবর্ষণে কিংবা অনুতাপে দগ্ধ হলেও সে আলস্যে অতিবাহিত সময় আর ফিরে পাওয়া যাবে না। প্রবাদে আছে, সময় কারো হাত ধরা নয়, সময় হয় পানির মতো। মাহেরার জীবন থেকে চলে গিয়েছে 2টা বছর। বেড়েছে বয়স, অভিজ্ঞতা আরো কত কি। এইচএসসি পরীক্ষা শেষে আল্লাহর অশেষ রহমতে ভর্তি যুদ্ধে জয়ী হয়ে ঢাকার একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিষয়ে চান্স পেয়েছে। এখন সে অনার্স প্রথম বর্ষের মাঝামাঝিতে আছে। কয়েক মাস পরেই পরীক্ষা। শুধু তার সময় পড়াশোনাতেই সীমাবদ্ধ রাখেনি, সে এলাকার একটা কিন্ডারগার্টেনের বাচ্চাদের পড়ানোর দায়িত্ব নিয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় 4 মাস হয়েছে চাকরিটা করছে। বাড়ির তেমন কেউ রাজি ছিল না মেয়েকে চাকরি করতে দিতে। পরবর্তীতে মাহেরা তাদের বুঝিয়ে রাজি করান। তার অন্যতম পছন্দের পেশা হচ্ছে শিক্ষকতা। সেখানে সে এমন একটা সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাইছিল না। চাকরির প্রথম থেকে এ পর্যন্ত মাসিক বেতনের টাকাটা মাহেরা তার বাবার হাতে তুলে দেয়। এক অন্যরকম শান্তি। মজিদুর রহমান মেয়ের দেবের টাকা হাতে নেন, কিন্তু পরবর্তীতে আবার তাকেই দিয়ে দেন। নিজের পছন্দ মতো কিছু কিনে নিতে বলেন। মাহেরা প্রায় 4 মাস পরিবারের থেকে হাত খরচ বাবদ টাকা নেই না, বরং তার উপার্জিত টাকা থেকে মাঝে মধ্যে বাবা মা ভাইয়ের জন্য কিছু কিনে আনে। মিনহাজ এবার সলবে কলেজে উঠেছে। মাহেরা যথাসাধ্য ভাইয়ের পড়াশোনায় সাহায্য করে। মায়ের সাথে প্রায়শই রান্না করছে এটা ওটা, কাজে সাহায্য করছে। নিজের কাপড়গুলো সে নিজেই ধুতো করে, পাশাপাশি মা বাবা ভাইয়ের কাপড়ও ধুয়ে দেয়। মধ্যবিত্ত পরিবারের সংসারে মাসিক খরচের পরে সামান্য কিছু টাকা অবশিষ্ট থাকে, যা জমা রাখতে হয় সঞ্চয়ের উদ্দেশ্য ব্যাংকে। মধ্যবিত্তের সঞ্চয়ী সম্বল। এখন রুজিনা হকের বয়স বেড়েছে। কোমরের হাড়ের কর্মক্ষমতাও পূর্বের তুলনায় বেশ দুর্বল। বয়স হলে শরীরে বিভিন্ন রোগের আবির্ভাব ঘটে, তাই কাজকর্ম পূর্বের ন্যায় করা হয়ে ওঠে না। মাহেরাকে নিষেধ করে। তিনিই সব কাজ পারবেন বলে মেয়েকে আশ্বস্ত করেন। কিন্তু মাহেরা তো আর মিথ্যা আশ্বাসে আশ্বস্ত হওয়ার মেয়ে নয়। সে তার মাকে সোজাসুজি বলে দিয়েছে, এতদিন আমাদের জন্য সবকিছু তুমিই করেছো, এখন আমি বড় হয়েছি, ঘরের কাজে কিছুটা সাহায্য করতেই পারি, এতে আমার কোন অসুবিধা দেখছি না। মিনহাজও বড় হয়েছে, সেও এখন বাজার করতে পারে। আব্বুর কষ্ট করে অফিস শেষে বা ছুটির দিনে আরাম করা বাদ রেখে বাজার করতে ছুটতে হয় না। আমরা ভাই বোন যদি তোমাদের এটুকু সামান্য সাহায্য উপকার না করতে পারি, তাহলে বাবা মায়ের কেমন আদর্শ সন্তান হব? কিভাবে তোমাদের সেবার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করব? মুখে তৃপ্তির হাসি অথচ চোখে পানি এমতাবস্থায় রুজিনা হক ধরা গলায় বলেন, তোরা তো আমার আদর্শ সন্তান সোনারা, আর কি চাই জীবনে?
আমার শ্রেষ্ঠ উপহার। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমার দুইটা জান্নাত। আল্লাহর কাছে আমার চাওয়া আমার সোনাদের তিনি যেন তার প্রিয় বান্দা হিসাবে কবুল করেন। আয় আমার বুকে আয়। এমন আনন্দ অশ্রুর মিলন মেলার প্রায়শই দর্শক হয় ঘরের বোবা দেয়ালগুলো। হয়তো আসমান থেকে মহান আল্লাহ দেখে সন্তুষ্ট হন। আল্লাহ ভালো জানেন। এখন তারা প্রস্তুতি নিচ্ছে, আগামী 2-1 দিনের মধ্যে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন ইনশাআল্লাহ। গোপালগঞ্জে অবস্থিত তাদের গ্রামের বাড়িটি। এক অন্যরকম সৌন্দর্যের অধিকারী জেলা গোপালগঞ্জ। এর মধ্যে বহুবার মাহেরার বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু মাহেরাকে তারা যে সময় দিয়েছে, সে সময় না আসা পর্যন্ত কোন প্রস্তাবও গ্রহণ করেননি তারা। নাকচ করেছেন বহু সম্বন্ধ। এই নিয়েও দায়িত্ববান কটূক্তি খ্যাত প্রতিবেশীদের থেকে কম তিক্ত বাণী শুনতে হয়নি। কেন মেয়েকে বিয়ে দিচ্ছেন না? মেয়ের কোথাও প্রেম নেই তো? কোন শারীরিক সমস্যা আছে নাকি? থাকলে বলতে পারেন, আমার জানাশোনা ডাক্তার আছে। এখনই মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। 2 দিন পরে যখন চেহারা নষ্ট হয়ে যাবে, তখন কে নিবে? রুজিনা হক এসব কথা মেয়ের থেকে সবসময় আড়াল করার চেষ্টা করেছেন। তবুও মাহেরার কর্ণগোচর হয়েছিল একবার। মাকে সে বলে দিয়েছিল, তারা যা খুশি করতে পারে, আপত্তি নেই মাহেরার। রুজিনা হক বরাবরের মতো এবারও মেয়েকে সুন্দর মতো বুঝিয়েছিলেন, পাছে লোকে কিছু বলে, এ মনোভাব নিয়ে সামনে চলা যায় না। তারা বলবেই, আমাদের উচিত সব তিক্ততা পেরিয়ে মধুর সংস্পর্শে যাওয়া। সফলতা এমনি এমনি আসে না, তার জন্য বহু চড়াই উতরি পেরোতে হয়। মায়ের বলা মোটিভেশনাল বাক্যগুলো মাহেরাকে নতুন উদ্যমী সফলতার জন্য পরিশ্রমী করতে সাহায্য করে, সাথে আল্লাহর প্রতি ভরসা, বিশ্বাস তো রয়েছেই। মাহেরার আর গ্রামে প্রায় 10 দিন থাকবে। দাদা বাড়ি আর নানা বাড়ি পাশাপাশি গ্রামে। বেশ কয়েক বছর গ্রামে যাওয়া হয় না তাদের, তাই বেশ কয়েকদিনের ছুটি নিয়ে যাবে। মাহেরা, মিনহাজ খুবই এক্সাইটেড। ফ্ল্যাটের মধ্যেই তাদের আনাগোনা। মিনহাজ ছেলে মানুষ বাহিরে প্রায়শই গেলেও মাহেরা শুধু কাজে খেতে যায়। সবুজ নির্মল পরিবেশ তেমন উপভোগের সুযোগ হয় না। গ্রামের বিশুদ্ধ বাতাস, খোলামেলা পরিবেশ খুব করে টানে প্রকৃতিপ্রেমী মাহেরাকে। তাই তো গ্রামে যাওয়ার জন্য মুখিয়ে থাকে সে। মাগরিবের নামাজ শেষে পরিবারের সবাই একসাথে বসে গল্প, আড্ডা দিচ্ছি। সাথে রয়েছে চা, বেগুনি, পেঁয়াজি স্যালাড। তারা ফজর নামাজ শেষে হালকা নাস্তা করে সকালেই বেরিয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে। ছুটি পেয়েছে তাই সময় নষ্ট না করে দ্রুতই বেরিয়ে পড়তে চান। তাছাড়া পদ্মা সেতু হওয়ায় ঢাকা থেকে গোপালগঞ্জ বেশ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আলহামদুলিল্লাহ। কথাবার্তার এক পর্যায়ে মুজিবুর রহমানের ফোনে হঠাৎ কল আসে। তিনি ড্রয়িং রুম ছেড়ে নিজেদের শোবার রুমে চললেন কথা বলতে। মুজিবুর রহমান একটু জোরেসোরেই কথা বলেন, যার ফলে ড্রয়িং রুম থেকে তার কথা শোনা যাচ্ছিল। আমরা তো কালকে গ্রামের বাড়িতে যাব ইনশাআল্লাহ। এর মধ্যে কেমন কি? আমরা বাড়ি থেকে ঘুরে আসি, তারপর না হয় এসব নিয়ে আলোচনা করা যাবে। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। ড্রয়িং রুম হতে 3টি প্রাণীর এতটুকু কথায় বোধগম্য হলো। অপর পাশের কথা আর তাদের শোনা হলো না। হয়তো অফিসের থেকে ফোন কল এসেছে এমনটা ভেবেই তারা পুনরায় গল্পে মশগুল হলো। বাড়িতে গিয়ে কোথায় কোথায় ঘুরবে। নানা বাড়ি, দাদা বাড়ি, ফুফু বাড়ি সব জায়গায় যাওয়া হবে। এসব নিয়ে বাড়ির 2 রমণীর আলাপচারিতা চলছে। শুধু সোফার এক কোণায় বসে ফোনে দৃষ্টি নিবন্ধ মিনহাজ। তার মা বোনের কথা কর্ণপাত হলেও উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না, তাই সে মোবাইলেই মশগুল আপাতত। শরৎকে বলা হয় ঋতুর রানী। এই রানীর সম্মানেই যেন নবান্নের ধুমধাম ও আনন্দ উৎসব নিয়ে হেমন্তের আগমন। ঘরে ঘরে ফসলের সওগাত বিলিয়ে দেওয়ার জন্যই তার আগমন ও অবস্থান। কার্তিক অগ্রহায়ণ মিলে হেমন্তের পরিসর। এই সময় ধানক্ষেত সোনালী রূপ ধারণ করে। মনে হয় মাঠ হতে মাঠেকে যেন মুঠো মুঠো সোনা ছড়িয়ে দিয়েছে। পাকা ধানই তো আমাদের দেশের সোনা। সোনালী রং পাকা ধানের গন্ধ চারদিকে মৌ মৌ করে। ধানে যখন মাঠকে মাছ ছেয়ে যায়, তখন সকলের মনে নতুন আশার সঞ্চার হয়। কৃষকের ঘরে আসে নতুন ধান। আলহামদুলিল্লাহ। গ্রাম বাংলার অপরূপ দৃশ্য অবলোকন করতে করতে গন্তব্যে এসে পৌঁছালো মাহেরা। এ এক অন্যরকম আনন্দদায়ক যাত্রা ছিল। গ্রামের সৌন্দর্যের বর্ণনা বলে শেষ করা যায় না।
এই জন্যই হয়তো কবি, সাহিত্যিকদের কাব্য ও লেখনীর বর্ণনা গ্রামের সৌন্দর্য ফুটে উঠেছে বেশি। গ্রামের মানুষের সহজ সরল জীবনচিত্রের লিখনী লিপিবদ্ধ করেছেন বই কবি জাহানারা আরজুর ভাষায়। চারদিকে মৌ মৌ নবান্নের ঘ্রাণ, কার্তিকের সোনা ধানে ভরে যায় গোলা। হেমন্তের দিনগুলো আসে ঝকঝকে সোনার থালায়। মাহেরাদের গ্রামে যাওয়ার সময়টি হেমন্ত ঋতুতে পড়েছে, যার জন্য মাঠে সোনালী ধান, কৃষকের মুখে তৃপ্তির হাসি, নবান্ন উৎসবের উপভোগ করার সুযোগ পাবে। হেমন্ত ঋতুর মতো অন্যান্য ঋতু এতটা আয়োজন করে আসে না। ঘরে ঘরে আসে নতুন ধান, বাড়ির গৃহিণীরা ব্যস্ত হস্তে ধান হতে চাল উৎপাদনে থাকে। তৈরি হয় ঘরে ঘরে চিড়া, মুড়ি, পায়েস ইত্যাদি। এক হেমন্ত ছাড়া আর কোন ঋতুতেই বাংলাদেশে এমন আনন্দ দেখা যায় না। অতঃপর শীতকে একা রেখে বিদায় নেই হেমন্ত। মাহেরার দাদার 2 ছেলে ও 1 মেয়ে ছিল। তার মধ্যে মাহেরার বাবা চাকরি সূত্রে পরিবার নিয়ে শহরে থাকেন। মাহেরার বড় চাচা গ্রামেই থাকেন, পাট ব্যবসায় তিনি। আর ফুফুর 2 গ্রাম বাদেই বিয়ে হয়েছে। মজিদুর রহমান শহরে থাকলেও গ্রামে নিজের একটা ঘর করেছেন। সবসময় ভাইয়ের ঘরে এসে থাকা যায় না, যদিও তারা 2 ভাই খুবই মিলেমিশে থাকে। তারপরও নিজেদের প্রাইভেসি, তাদের প্রাইভেসির কথা চিন্তা করেই একতলা একটা দালান ঘরে রাখেন গ্রামে। যখন বাড়িতে আসেন সেখানেই থাকেন, কিন্তু খাওয়া দাওয়া সব ভাইয়ের ঘরেই হয়। মজিদুর রহমানের বড় ভাই জলিলুর রহমান তার 2-1 ছেলে যে মিনহাজের বয়সী, আর মেয়ে মাহেরার থেকে বছর 2 বড়। পাশের গ্রামের চেয়ারম্যানের বড় ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। মাহেরার ওর সাথে তার সব কাজিনগুলোর বড় ভাব। সে সবসময় সকলের সাথে যোগাযোগ রাখে। পড়ালেখার সুবাদে নিতু, রিনির সাথে বন্ধুত্বের বাহিরে আর কারো সাথে তেমন সখ্যতা নেই মাহেরার, যার ফলে গ্রামে আসলে সবার সাথে দেখা হয় এবং সবার সাথে কাটানো দিনগুলো তার জীবন পাতায় অন্যতম স্মৃতিমধুর দিন হয়ে থাকে। বাস স্টপের থেকে নামতেই দেখা মিলে জলিলুর রহমানের। ভাইয়ের আগমনে সে তাদের নিতে এসেছেন। 2 ভাইয়ে দেখা মিলতেই আলিঙ্গনে ব্যস্ত হলেন। তারপর সবার সাথে কুশল বিনিময় করে বাড়ির দিকে রওনা করেন জলিলুর রহমানের সাথে ঠিক করে আনা আড়তে। বাড়িতে গিয়ে সেখানে আরো 1 দফা মিলনমেলা চলল। অতঃপর ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে ঢুকলো। মাহেরার বড় চাচি আমেনা বেগম বেশ ভালো মহিলা, গ্রামের সহজ সরল মানুষ, স্বল্প শিক্ষিত আর নিম্নবিত্ত পরিবারের মেয়ে তিনি। কিন্তু সংসার জীবনে কারোর সাথে আলাপচারিতায় মূর্খতার পরিচয় দেননি। রুজিনা হকের সাথে গলায় গলায় ভাব, একমাত্র যা বলে কথা। এদিকে বিকালে আসছে মাহেরা একমাত্র চাচাতো বোন নায়লা শ্বশুর বাড়ি থেকে। আগে থেকেই বলা, যতদিন মাহেরা গ্রামে থাকবে ততদিন তারও থাকতে হবে। মাহেরার বড় বোন নেই, তাই তাকে নিজের বড় বোনের মতোই জ্ঞান করে সে। যেহেতু বাসে করে এতটা পথ এসেছে তারা, তাই আমেনা বেগম ভেবেচিন্তে হালকা খাবারের ব্যবস্থা করেন। ভারী খাবার খেলে শরীরে সমস্যা দেখা দিতে পারে। বিকালের দিকে জলিল সাহেব গিয়ে নায়লাকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসেন। অন্তঃসত্ত্বা নায়লা একা কোথাও চলাফেরা করতে পারে না, সাথে কেউ থাকলে ভালো হয়। নায়লার স্বামী স্থানীয় সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষক, কিন্তু প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থান করায় স্ত্রীকে নিজে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে পারেননি। সেজন্যই জলিলুর রহমানের যাওয়া। নায়লাকে পেয়ে মাহেরা সবার চেয়ে বেশি খুশি মনে হচ্ছে, কাজ থেকে সরছেই না। আরো নতুন অতিথির আগমনের খবর খুশি যেন উপচে পড়ছে তার। পরদিন সকালে মাহেরার ছোট ফুফু রাহেলা খাতুনের আগমন। মজিদুর রহমান আগেই অবগত করেছেন বোনকে তারা গ্রামে আসছেন, তাই সেও যেন উপস্থিত হয়। রাহেলা খাতুনের বড় ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজে 2য় বর্ষে বর্তমানে পড়াশোনা করছেন। কাজীদের মধ্যে তিনি সবার বড় এবং তিনি একমাত্র ডাক্তারি বিষয়ে পড়ালেখা করছেন, এজন্য সকলের কাছেও বেশি প্রশংসনীয়। আর ছোট ছেলে সে মাহেরার বয়সী, সেও মায়ের সাথে মামা বাড়িতে এসেছে। বাড়ির ছেলে বহুদিন পর স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে এসেছেন। সাথে বাড়ির 2 প্রজন্মের 2 মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে এসেছে। সব মিলিয়ে বাড়িতে মানুষে গমগম করছে। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে যেন বাড়ি জুড়ে। শহর থেকে গ্রামে কেউ আসলেই গ্রামের মানুষের স্বভাব দেখতে আসা। সেই জন্য আশেপাশে প্রতিবেশীরাও দেখতে আসছে শহর থেকে আগত মজিদুর রহমান ও তার ছোট্ট সুন্দর পরিবারকে।
আপু, আমার অনেকদিনের ইচ্ছা শাড়ি পরে গ্রামের সুন্দর পরিবেশে ছবি তোলার। আমি ঢাকাতে বড়বেলায় শাড়ি পরিনি বললেই চলে। আজ তুমি আর আমি শাড়ি পরে ছবি তুলবো, ঠিক আছে? উচ্ছ্বসিত গলায় নায়লাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। নায়লাও বোনের কথায় মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নায়লার সম্মতি আছে দেখে মাহেরা দ্বিগুণ উচ্ছ্বসিত কণ্ঠস্বরে বলল, তোমার এই সময়ের ছবি, পরবর্তীতে ছেলে বাবু আসুক আর মেয়ে বাবু আসুক, যে আসবে দেখাতে পারবো, তাই না বল? স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, সে তো থাকবেই। সাথে এটাও বলে দেখাবো যে এই দেখ তোমাদের খালামণির বিয়ের আগে ছবি। নায়ের মুখে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে মাহেরার কথা প্রত্যুত্তরে বাক্যদয় বলল। মাহেরা লজ্জিত কণ্ঠে বলল, ধুর আপু, কি যে বল না। আমার বিয়ে কি হয়ে যাচ্ছে নাকি? আমি বহুদিন সিঙ্গেল থাকতে চাই। সিঙ্গেল জীবন অনেক শান্তির, প্যারা নাই, চিল। অবশ্য ভুল বলিসনি, সিঙ্গেল জীবন আসলেই সুন্দর। তবে জীবনসঙ্গী উপযুক্ত ও সুন্দর মনের হলে বিবাহিত জীবন মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো সুন্দর হয়। হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু কজনে পাই এমন মনের মতো মানুষ বলো? সবাই তো আর নাহিদ ভাইয়া না, যে বউ ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ চাইলে নাহিদের থেকেও ভালো মানুষ পাবি বনু। এটা ঠিক, তিনিও খুব ভালো, খুব খেয়াল রাখে। আজ আব্বা গিয়ে নিয়ে এসেছেন, সে বারবার বলছেন, নায়লা, আমার উচিত হয়নি ঢাকাতে আসা। তোমার পাশে সবসময় আমার থাকতে হবে। আর আমি কিনা এখানে এসে বসে আছি, তোমার থেকে একটু দূরে থাকতে মন চাই না। আব্বারও কষ্ট করে আবার গিয়ে তোমাকে নিয়ে আসা লাগলো, অথচ সে যে ঢাকাতে স্কুলের কাজে গিয়েছে তার খেয়ালই নেই। সে আছে এখানে চিন্তায়। খুব ভালো লাগে যখন শুনি তুমি ভালো আছো নাহিদ ভাইয়ার সাথে। এভাবেই ভালো থেকো আপু। মাহেরা এই নিস্তেজ নিস্তব্ধ বিকালে একা ছাদে দাঁড়িয়ে কেন বনু? 5 মাসের ভারী পেটটা নিয়ে পা টিপে টিপে হেঁটে মাহেরার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে কথাগুলো বলল নায়লা। গ্রামের সুন্দর নির্মল প্রকৃতি দেখছিল মাহেরা। হঠাৎই নায়লার কথায় হেমন্তের সুন্দর সাজ সাজ প্রকৃতি দেখায় ব্যাঘাত ঘটল। বনের দিকে ফিরে বিষ কণ্ঠস্বরে বলল, দেখ না, কি সুন্দর প্রকৃতি। এইসবই দেখছিলাম। মন খারাপের সময় একান্তে প্রকৃতি বিলাস করতে মন চাই। সুন্দর অন্তরিক্ষে পলকহীন তাকিয়ে থাকতে মন চাই। এসবে কত যে আনন্দ খুঁজে পাই তোমায় বোঝাতে পারবো না আপু। এক একজনের আনন্দ, ভালো লাগা এক এক রকম। এই তো যেমন মন খারাপে প্রকৃতির সাথে সময় কাটাতে ভালো লাগে, তেমনি অনেকের মন খারাপের সময় খেতে ভালো লাগে, শপিং করতে ভালো লাগে, কারো আবার ঘুরতে যেতে ভালো লাগে। ভালো লাগার বহিঃপ্রকাশ সবার কাছেই অন্যরকম। তা আমার কিউট বোনটার হঠাৎ মন খারাপ কেন? এমনি আপু, তেমন কিছু না। আমার তো মাঝে মাঝেই মুড সুইংয়ের রোগ আছে। আজও হয়তো সেজন্যই মন খারাপ। নিতু ফোন দিয়েছিল, শুনলাম মিনি নাকি মেয়ে হয়েছে। ভালোই আছে তাহলে। কিন্তু আমার কি দোষ ছিল বলতো আপু? বেস্ট ফ্রেন্ড ছিল আমার স্কুল জীবনের। নিতু আর ওর মধ্যেই আমার বন্ধুত্বের সীমাবদ্ধতা ছিল। বিনা নোটিশে ভেঙে গেল সেই বন্ধুত্ব। ওর কোন ক্ষতি করেছিলাম বলে তো মনে হয় না। আমাকে এভাবে অপমান কেন করলো? স্বাভাবিকভাবে বললেই পারতো। সে আমাকে তার প্রতিদ্বন্দ্বী ভেবেছে, অথচ আমি তাকে বোনের মতো বন্ধু ভাবতাম। কথাগুলো বলতে বলতে মাহেরার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল চিবুকে। এতক্ষণ মনোযোগী শ্রোতার ন্যায় মাহেরার বলা কথাগুলো শুনছিল নায়লা। মন ভারী হলো তারও। আহা, ছোট্ট বোনটা তা কোন দোষ না করেও কতটা কষ্ট পাচ্ছে। ভালো মানুষেরা এভাবেই বুঝি কষ্ট পায়। বোনকে কোমল শান্ত কণ্ঠস্বরে সান্ত্বনা দিতে বলল। আমার বোনটাকে আমি স্ট্রং বলেই জানতাম। সে কেন ফালতু একটা বিষয় নিয়ে চোখের মূল্যবান অশ্রু নির্গত করছে? চোখ থেকে 1 ফোঁটা পানিও যেন না পড়ে। জীবনে চলতে গেলে বহু মানুষের সাথে আমাদের পরিচয় হয়। তাদের মধ্যে আমাদের জন্য মঙ্গল কামনা করে এমন মানুষের সংখ্যা থাকে খুবই অল্প। কিন্তু আমাদের ক্ষতি করার মানুষের অভাব থাকে না। আর কিছু মানুষ আছে দুমুখ সাপ। এরা আমাদের সাথে এমনভাবে মিশে বোঝাই যায় না কিভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা এদের দ্বারা হয়। তোর ওই বান্ধবীকে আমার তেমনটাই মনে হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আল্লাহ না করুক এই মেয়ের দ্বারা তোর এর থেকে বড় কোন ক্ষতিও হয়ে যেতে পারত।
তাই ওসব কথা না ভেবেই সামনের দিনগুলোর দিকে নজর দে। আল্লাহ তোকে উত্তম জীবন সঙ্গী দান করুন। আল্লাহর জীবন বিধান মেনে চল, দেখবি জীবন সুন্দর। অবশ্যই জীবন সুন্দর। জীবনের সকল বক্রতাকে জয় করে তবেই সরল সুন্দর জীবনের দেখা পাওয়া যায়। আপু দোয়া করিও জীবনের প্রতিটা পদক্ষেপে ইসলামকে সামনে রেখে চলতে পারি। হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া রইল। এগিয়ে যা, সামনে তোর জন্য উত্তম কিছু অপেক্ষা করছে। কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, তুমি এই শরীরে ছাদে এসেছো কেন? কাউকে দিয়ে ডাকালেই পারতে। এখন চল নিচে যায়। কিচ্ছু কষ্ট হয়নি আমার। এ সময় একটু আদ্র হাঁটা প্রয়োজন। তাছাড়া আমি সবসময়ই শুয়ে বসেই কাটাই। বাবু পেটে আসার পর থেকে কোন কাজে হাত লাগাতেই পারি না। সবাই খুব যত্ন নেই আমার। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। চলো যায়। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিয়ে দিবে। চল। অতঃপর আলাপনের সমাপ্তি ঘটিয়ে দুবোন নিচে নেমে এলো। মাহেরাদের গ্রামে আসা 4 দিন চলছে আজ। কাল নায়লার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে। তাদের নিমন্ত্রণ করা হয়েছে। নায়লার বিয়ের সময় সবার সাথে দেখা হয়েছিল ওদের, তারপর সেভাবে আর গ্রামে আসা হয়নি। তাই এবারে সময় সুযোগ বুঝে নায়লার শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াত করেছেন। কাল মেহমান আসবে, তাই সবার মধ্যেই ব্যস্ততা দেখা যাচ্ছে। বাড়ির বড় মেয়ের শ্বশুর বাড়ির লোকজন বলে কথা, যত্নের ত্রুটি রাখা যাবে না। জলিলুর রহমান গ্রামের একজন সফল ব্যবসায়ী। সচ্ছল জীবন যাপন তার। পরিবারের সবাইকে নিয়ে খেয়ে পড়ে সুখী দিনযাপন করার সুযোগ আল্লাহ দিয়েছেন তাদের, আলহামদুলিল্লাহ। কিন্তু অর্থবিত্তের দিক থেকে নায়লার শ্বশুর বাড়ির ধারে কাছে তারা নেই। চেয়ারম্যান বাড়ি বলে কথা, কিন্তু অর্থবিত্তের দাম্ভিক্য আত্মীয়তার জীবনে দেখতে পাননি তিনি। বড়ই সন্তুষ্ট মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের প্রতি। নতুন দিনের শুরুটা রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফোটার মধ্যে দিয়ে। আজ ফজরের নামাজ আদায় করে একটা প্যানেও বসে নেই। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। মাহেরা প্রায় ফজরের নামাজ শেষে ঘুমায় কিছুক্ষণ, কিন্তু সেও আজ মা চাচিদের সাথে কাজে হাত লাগিয়েছে। মেহমান আসবে বাড়িতে, কোন ত্রুটি রাখা যাবে না তাদের আপ্যায়নের। মজিদুর রহমান ও জলিলুর রহমান গিয়েছেন বাজারে, সকালে টাটকা বাজার করতে। এদিকে নায়লার ভাই নেমেছে পুকুরে মাছ ধরতে। গ্রামের ছেলে হওয়ায় এসব ক্ষেত্রে বেশ পটু নিয়াজ। নিয়াজের সাথে মিনহাজা ছুটেছে সেদিকে। দুভাই আজ পুকুর থেকে মাছ ধরবে জাল ফেলে। নিজেদের বাড়ির সাথে পুকুর কাটা, পিছনের দিকটাই। জনমানুষ নেই বললেই চলে, তাই মাহেরার সেদিকে ছুটল। মাছ ধরা দেখতে তার বেশ লাগে। আর বড় মাছ জালে বাঁধলে খুশিতে মুখ থেকে অটোমেটিক আওয়াজ ভেসে আসে। কিন্তু এসব সুন্দর দৃশ্য উপভোগ করার সময় সুযোগ কোনোটাই তাদের হয় না। পুকুরে নিয়মিত পরিচর্যা ও যত্নের জন্য বড় বড় মাছ হয়, আলহামদুলিল্লাহ। মাছ বড় হওয়ার পরে নিজেদের জন্য কিছু রেখে বাকিটা বিক্রি করে দেন জলিলুর রহমান। এসবে ভাগ নেন না মজিদুর রহমান, তবে দায়িত্ব এড়িয়ে যায় না জলিলুর রহমান। প্রায়শই মাছ বিক্রির টাকা এবং সাথে অনেক মাছ পাঠিয়ে দেয় ভাইয়ের বাসায়। সময় পেলে নিজেই যায়, না হলে স্ত্রী পুত্র দিয়ে পাঠিয়ে দেন। তার ধারণা তার ভাই মধ্যম আয়ের মানুষ, সবসময় ভালো মন্দ জুটে না পাতে। পুকুরের ফরমালিন মুক্ত মাছ এবং মাছ বিক্রির টাকা দিয়ে কয়েকদিন বেশ সুন্দরভাবে চলে যাবে। ভাইয়ে ভাইয়ে বেশ মিল তাদের। এমনটাই তো হওয়া উচিত। পুকুরে একটার একটা জাল ফেলে বড় বড় মাছ ধরছে নিয়াজ। মিনহাজ সেগুলো তুলে বালতিতে রাখছে। পুকুরের পাড়ে দাঁড়িয়ে অতি আনন্দ ও আগ্রহের সাথে দেখছে মাহেরা। আজ পুকুরের এই মাছগুলো দিয়েই মেহমানদের আপ্যায়ন করা হবে। বাজার থেকে শুধু ইলিশ আর চিংড়ি আনা হবে, কারণ সেগুলো তো আর পুকুরে চাষ হয় না। বাড়ির মহিলারা ব্যস্ত হয়ে পড়েছে রান্নায়। সাথে দুজন হেল্পিং হ্যান্ড রেখে দিয়েছেন জলিলুর রহমান। সবসময় আমেনা বেগমই রান্না বান্নার কাজ করে এসেছেন, তাই রুজিনা হক দায়িত্ব নিয়ে এসে আজ মেয়ের শ্বশুর বাড়ির মেহমানদের জন্য রান্না করবেন।
চাচি হিসেবে তারও কিছু দায়িত্ব আছে। শহর থেকে বাড়িতে বেড়াতে আসায় আমেনা বেগম তাকে দিয়ে তেমন কোন কাজ করাতেন না, নিজেই সব করতেন। কিন্তু আজ নিজেই সব করবেন রুজিনা হক। আমেনা বেগম তাতেও আপত্তি জানিয়েছেন, কিন্তু আজ নাছোড়বান্দা রুজিনা সেটা কানে নেননি। আমেনা বেগমের মুখে লেগেছিল তৃপ্তির হাসি, যা দেখে রুজিনা বেগমও খুশি হলেন খুব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেও ভুললেন না, এমন সহজ সরল মেয়েটাকে তার বোন রূপী যা করে দেওয়ার জন্য। একটা সংসারে শাশুড়ির পাশাপাশি যারও কম গুরুত্ব থাকে না, সেখানে কিছু যা নামক অসাধু মানুষের জন্য সংসারে শান্তি আসে না, থাকে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ। আর যা নামক সম্পর্কের মানুষরা যদি ভালো হয়, তবে সদ্য বিয়ে হয়ে আসা বধূটিরও নতুন পরিবেশ সহজ হয়ে যায়। আমেনা বেগমের অনেকগুলো ভাই থাকলেও বোন ছিল না, তাই হয়তো যাকে নিজে বোনের মতোই জ্ঞান করে। এদিকে আমেনা বেগম স্বল্প শিক্ষিত নিম্নবিত্ত এক পরিবারের মেয়ে হলেও শিক্ষিত ও সচ্ছল পরিবারের রুজিনা হক বড় যা বড় বোন ছাড়া নিচু নজরে দেখেনি। 5 বছর পরে ছেলের পেছনে অতি বিরক্তির সহিত খাবার নিয়ে ছুটছে মাহেরা। 3 বছরের ছেলে তার, কিন্তু মুখে খাবার দিতেই চায় না, জোর করে খাওয়াতে হয়। খাবার খাওয়াতে গেলে বাড়িমা ঘুরতে হয় ছেলের পেছনে। মুখে খাবার নিয়ে বিউচ্ছ ছেলে চিবুতে চায় না, কত ঢং সং করে খাওয়াতে হয়। কিন্তু বাবার হাতে ঠিকই খেয়ে নেই, বাধ্য ছেলের মতো। বাবা যে আনাড়ি হাতে তাকে খাবার খাওয়ায়, বাচ্চা ছেলেকে লোকটা খাওয়ানোর সাধ্য নেই। তাও ছেলের বায়না বাবার হাতে খাওয়ার, কিন্তু তাকে খাওয়ানোর মতো সময় বাবার ছুটির দিন ছাড়া হয় না। কে বোঝাই একে, আর একবার নাও শোনা, তাহলেই তো প্লেটের খাবার শেষ হয়ে যায়। আর খেতে বলবো না তোমায়। এদিকে এসো, আমাকে আর দৌড় করিও না, রেগে গেলে পিঠ আস্ত রাখবো না। ফাজিল ছেলে, কে মারবে আমার ছেলেকে? কার এত সাহস দেখি? সোজা বাপের বাড়ি রেখে আসবো। স্বামীর কথায় রাগান্বিত মুখশ্রী নিয়ে পেছনে ফিরে মাহেরা। এই এক লোক ওনার জন্য ছেলের গায়ে ফুলের টোকা দেওয়া যাবে না, রেখে আসেন আমাকে, সেটাই উত্তম হয়। আপনাদের বাপ ছেলের যন্ত্রণায় আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমরা শুধু যন্ত্রণা দেয়, ভালোবাসা দেয় না? তোমাকে ভালো না বাসলে ছেলের মা হতে পারতে? ইমতিহানের এমন লাগামহীন কথায় মাহেরার কাশি উঠে গেছে। হালকা কেশে দ্বিগুণ তেজ ভরা কণ্ঠস্বরে উত্তর দিল, আস্তাগফিরুল্লাহ, ইঞ্জিনিয়ার সাহেবরা আপনার কি বোধজ্ঞান সব লোপ পেয়েছে? কি সব বলছেন? ছেলে রূপে পাশের রুমে মা বাবা তারা শুনলে কি হবে, সে খেয়াল আছে আপনার? ইমতিহানের নির্বিকার উত্তর, শুনলে শুনবে, তাতে কি? আমি আমার কিউট বউটাকে বলেছি বড়রানীকে, তো আর বলিনি। হয়েছে, আর বলতে হবে না। এবার গিয়ে ফ্রেশ হয়ে আসেন, তারপর নামাজে যেতে হবে। যাচ্ছি। শুধু অর্ডার মহারানীর। আমাদের যে আজ ঘুরতে নিয়ে যেতে হবে সে খেয়াল আছে না ভুলে গিয়েছেন? ইব্রাহিম তখন থেকে বলছে, বাবা কখন আসবে আর সে কখন ঘুরতে যাবে? হ্যাঁ জানা আছে, ইব্রাহিমের তারা বেশি নাকি তার মায়ের। এটুকু বলে ফিক করে হেসে দিল ইমতিহান, তারপর দ্রুত পায়ে ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমের দিকে গেল। ইমতিহানের এমন খোঁচা দেওয়ার কথায় মাহেরা প্রত্যুত্তরে কিছু বলার পূর্বে তার মুখের মিষ্টি হাসি দেখে চুপ করে গেল। বড্ড ভালো লাগে মানুষটার হাসি। যে মানুষগুলো কম হাসে, কম কথা বলে, এদের হঠাৎ হঠাৎ হাসি খুব সুন্দর লাগে। ইমতিহানও এমন একজন, প্রয়োজন ছাড়া তিনি হাসেন না, আর যখন হাসে খুব সুন্দর লাগে। অতীত নায়লার শ্বশুর বাড়ি থেকে মেহমান এসেছিলেন। তার মধ্যে ছিল নায়লার ছোট চাচা শ্বশুর। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল। বলতে ফর্সা ও লম্বা গড়নের মাহেরাকে দেখে তার একমাত্র পুত্রের বধূ করতে বাসনা জেগেছিল। এ বিষয়ে বড় ভাই চেয়ারম্যান লুৎফর চৌধুরীকে বলেন। তিনিও সম্মতি জানিয়েছেন, কারণ নিজের ছেলের জন্য এ বাড়ি থেকে যে মেয়েটাকে নিয়ে গিয়েছিল, অত্যন্ত ভালো মনের একটা মেয়ে। তাছাড়া মুজিবুর রহমান ও তার পরিবারকে মন্দ লাগেনি তার। তাই ছোট ভাই আমিন চৌধুরীর কথায় সম্মতি দেন। বড় ভাইয়ের সম্মতি পেয়ে তিনি সবাইকে অবগত করেন। ভাই তার চেয়ারম্যান মানুষ, গোটা এলাকা চড়িয়ে খাওয়া মানুষ, নিশ্চয়ই মানুষ চিনতে ভুল করবেন না। মুজিবুর রহমান বড়ই অবাক হয়েছিলেন এমন প্রস্তাবে, কিন্তু রুজিনা হক অবাক হলেও অবাকাতে কাটিয়ে বড্ড খুশি হন তিনি। তার মেয়ে যে বড়ই নম্র,
ভদ্র, সুশ্রী এমন ঘর থেকে প্রস্তাব আসতেই পারে। ছেলে ইঞ্জিনিয়ার, টাকায় বাড়ি গাড়ি সব আছে। দেখতে সুদর্শন, সেও যথেষ্ট ভদ্র। তাছাড়া গ্রামেও আসেন মাঝে মধ্যে বেড়াতে। দু বোন এক বাড়িতে বিয়ে হলে একসাথে থাকতে পারবে, সুখে দুঃখে একে অন্যকে পাশে পাবে। তাই আর আপত্তি জানায়নি কেউ। সকলের সম্মতিতে মাহেরা ইমতিহানের বিয়েটা হয়ে যায় আলহামদুলিল্লাহ। তারপর থেকেই মাহেরা ঢাকাতে শ্বশুর বাড়িতে থাকে। মাঝে মধ্যে বাপের বাড়িতে যাওয়া হয়। গ্রামের সবার সাথে যাওয়া হয় বছরে 2-1 বার। নায়লার স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ সুখী আছে। নিতুর বিয়ে হয়ে গেছে এক ইতালিয়ান প্রবাসীর সাথে, বর্তমানে ওখানেই আছে স্বামী সন্তান নিয়ে। মাহেরার সাথে মোটামুটি সবারই যোগাযোগ হয়। হঠাৎ একদিন মিনি এসেছিল মেয়ে ওর স্বামীকে নিয়ে মাহেরার কাছে ক্ষমা চাইতে। মাহেরা মুখে ঠিকই বলে দিয়েছে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আসলেই কি ক্ষমা করতে পেরেছে? তবে সে যথাসম্ভব চেষ্টা করবে 2 অজ্ঞকে ক্ষমা করতে। বাকিটা আল্লাহ ভালো জানেন। হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে মাহেরার ভাবনায় ছেদ পড়ে। ব্যস্ত হস্তে ফোন হাতে নেই। পরিচিত কাঙ্ক্ষিত নাম্বার থেকে ফোন আসায় মুখে হাসি ফুটে ওঠে তার। ফোনটি করেছিল মাহেরার ননদ ইমতিহান, মিষ্টি 2 ভাই বোন। মাহেরার বছর 2-এর বড় হবে মিষ্টি, কিন্তু দুজনের ভাব বান্ধবীর মতো। 2 বোন বললেও ভুল হবে না। তারা ননদ ভাবি কম, বন্ধু প্লাস বোন বেশি। সব থেকে পছন্দের মানুষের তালিকায় মিষ্টি অন্যতম। ইসরাক নামক সুদর্শন ডাক্তারের সাথে মাহেরার বিয়ের পরের বছর এই মিষ্টি নামক মিষ্টি কন্যাটির বিয়ে হয়ে যায়। মিষ্টির সাথে কথা বলার সময়টি মুখ থেকে হাসি সরেই না মাহেরার। মেয়েটার নাম যেমন মিষ্টি, তেমন তার প্রতিটা কাজও খুবই মিষ্টি। মিষ্টি ফোন করে জানালো সে 2য়বারের মতো কনসিভ করেছে আলহামদুলিল্লাহ। মিষ্টি ইসরাক দম্পতির পূর্বেও এক কন্যা সন্তানের জননী হওয়ার সুযোগ আল্লাহ তাদের দিয়েছেন। আবারও আল্লাহর অশেষ রহমতে সন্তানের পিতা মাতা হতে চলেছেন তারা। মাহেরার এহেন খুশির সংবাদ শুনে খুশি যেন সরছেই না। বারবার আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে, সাথে অনাগত সন্তান ও মিষ্টির নিরাপত্তার জন্য দোয়া করতে ভুলছে না। কথা বলা শেষ হতেই সুন্দর, সুখের, খুশির সংবাদটি দিতে ছুটল রুমি। আগে তার ইঞ্জিনিয়ার সাহেবকে জানাতে হবে, তারপর বাকি সবাইকে। লজ্জাবতী মিষ্টি মাহেরাকেই দায়িত্ব দিয়েছে খবরটা বাকি সবাইকে জানাতে। তার নাকি ভীষণ লজ্জা লাগছে। মাহেরা বুঝতে পারে না মিষ্টির এত লজ্জা আসে কিভাবে। এত খুশির সংবাদ তার নাকি সবাইকে দিতে লজ্জা লাগছে। কই, সে তো এত লজ্জা পায় না। হঠাৎই মনে পড়ল তার ইঞ্জিনিয়ার সাহেবের ভাষ্যমতে সে অতিশয় লজ্জাশীল রমণী। ভেবেই এক দফা লাল নীল হচ্ছে লজ্জায়। কি গো, ভর দুপুরে তোমার হঠাৎ এত লজ্জা আসল কোথা থেকে? এই কোনায় দাঁড়িয়ে লজ্জায় লাল নীল হওয়ার কারণ খুঁজে পাচ্ছি না। জানো তো মাহেরা, আমি ভেবে পাই না এক ছেলের মা হওয়ার পরেও তোমার এত লজ্জা আসে কোথা থেকে? ঝটপট বলে ফেল, কি হয়েছে? হঠাৎই ইমতিহানের অনর্গল কথাগুলো বলাই লজ্জায় ও ভাবনায় ব্যাঘাত ঘটে মাহেরার। তাই সে লজ্জা ঢাকতে ও বলে উঠল, আপনার ভাষ্যমতে আমি লজ্জাশীল, তাই আমার লজ্জা 10 বাচ্চা জন্মের পরেও ভাঙবে না। আমি এমনই থাকবো। আপনি হয়তো জানেন না, লজ্জাশীলতা নারীর আসল গহনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জানি তো, আর আমার তো ভালোই লাগে লজ্জাবতী বধূটির লজ্জা ভাঙাতে। তার লজ্জা পাওয়ার কারণ কি? দিন দুপুরে বাসর করার শখ জেগেছিল কি? ওকে, নো প্রবলেম, আমি রেডি তোমার জন্য লজ্জাবতী। শেষের বাক্যদয় দুষ্টু হেসে মাহেরাকে বলল। মাহেরা এহেন লাগামহীন কথায় হাহুতাশ করে বলল, ইব্রাহিমের পাপা, আপনার কি অবনতি হচ্ছে? দিনে দুপুরে কিসব বলছেন? লজ্জায় আমি মরেই যাচ্ছি। রাখেন আপনার সব আজাইরের কথা। ছি, আরে যাচ্ছ কোথায়? তুমি হয়তো জানো না, আমার রাজপুত্রের রাজমাতা তার ইঞ্জিনিয়ার সাহেব শুধু তার সামনেই লাগামহীন পুরুষ। বাকি সবাই তাকে গম্ভীর, কঠোর, স্বল্পভাষী ইমতিহান বলেই জানি। আমি জানি তো, আমাকে এক্সপ্লেইন করে বলা লাগবে না। আমি কি জানবো না আমার সুদর্শন মানবটার ভেতর বাহির? খবরদার, এই লাগামহীন, লজ্জাহীন ইমতিহান যেন শুধু মাহেরার কাছেই থাকে। আসল কথা শুনেন, মিষ্টি আবার কনসিভ করেছে, আপনি মামা হতে চলেছেন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি বল? এত খুবই খুশির সংবাদ, আগে বলবা না? আম্মু আব্বুকে জানিয়েছো? না, আপনাকে সর্বপ্রথম জানালাম। আপনি চলেন, সবাইকে বলবেন। আচ্ছা চল। শুনেন, আজ ঘুরতে যাওয়া ক্যান্সেল করেন। আমরা মিষ্টির শ্বশুর বাড়িতে যাব। ওর সাথে এই মুহূর্তে দেখা না করলে একটুও ভালো লাগবে না। যাবেন তো? ইনশাআল্লাহ অবশ্যই যাব। তুমি এত বুঝার কবে হলে মাহেরা? আমরা পুরো পরিবার খুব ভাগ্য করে তোমার মতো একজনকে পেয়েছি। আমার এত এত অপূর্ণতাকে জেনেও এতটা আগলে রাখেন সবাই, আমাকে এতটা ভালোবাসেন, সেই পরিবারের জন্য এটুকু কিছুই না ইঞ্জিনিয়ার সাহেব। নিজের শক্তপোক্ত বক্ষে প্রিয়তমা স্ত্রীকে কোমলতার সহিত আলিঙ্গনে আগলে নিল ইমতিহান। এই তো তার হৃৎপিণ্ড, ভালোবাসা, চক্ষু শীতলকারিণী। মনে মনে আল্লাহকে লাখো শুকরিয়া জানাচ্ছে সে। অন্যদিকে মাহেরাও আবেগে চোখের পানি ছেড়ে দিল। সেও মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাচ্ছে উত্তম মানুষের সাথে সে যেন দুনিয়া ও আখিরাতে একসাথে থাকতে পারে। হঠাৎই ইব্রাহিমের আগমন ঘটায় ব্যাঘাত ঘটল তাদের সুন্দর পবিত্র মুহূর্তের। কি করছো বাবা? মাম্মিকে ওভাবে দাঁড়িয়ে কোলে নিয়েছো কেন? ওটাকে দাঁড়িয়ে কোলে নেও বলে না পাপা। তুমি যখন বড় হবে তখন বুঝবে কি বলে। ঠিক আছে, এবার চল আমরা দাদুর রুমে যাই। ও আচ্ছা চল তাহলে। মাহেরা বাবা ছেলের অদ্ভুত কথোপকথন শুনে মুচকি হাসে। সমাপ্ত।